আমার গানের তরি কোথায় ভেসে যায়, আমার গানের তরি কোথায় ভেসে যায়। জয় হোক সুশীলন, জয় হোক উপকূল বন্ধু। আমরা আমাদের এই প্রাণে প্রাণে মিল করে দাও প্ল্যাটফর্মে আমাদের প্রিয় উপকূল বন্ধু গীতিকার হিসেবে যে গান লিখছেন, সেই গানের যে অনুষ্ঠানটি আমরা পরিচালনা শুরু করেছি, দেখতে দেখতে আমাদের সেই প্রিয় অনুষ্ঠান গানের তরী কোথায় ভেসে যায় আজকে পঞ্চম পর্বে আমরা পৌঁছে গিয়েছি। এই পঞ্চম পর্বে এসে গান নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সাথে আছি আমি শিরিন, এবং আমার সাথে আছে আরও দুজন আলোচক, তানভীর আহমেদ এবং লাবণী রয় টুয়া। আমরা আসলে আজকে আমাদের প্রিয় উপকূল বন্ধু তার এই গানের তরী কোথায় ভেসে যায় এখান থেকে আসলে 10টি গান নিয়ে আমরা আপনাদের সামনে আলোচনা করব। ইতিমধ্যে আপনারা উপকূল বন্ধুর কাছ থেকে শুনেছেন যে 31 থেকে 40টি গান নিয়ে আমরা এখানে আলোচনা করতে চাই, এবং আজকের এই আলোচনাটি আমরা আসলে করার জন্য আমাদের সাথে যে সমস্ত শ্রোতা দর্শকরা আছেন আমরা তাদেরকে নিয়ে যেতে চাই আমাদের প্রিয় উপকূল বন্ধুর খুব পছন্দ উপকূলীয় অঞ্চল কমিউনিটি পর্যায়ে, ঠিক তেমন একটি স্টুডিওতে আপনাদেরকে আমরা নিয়ে যেতে চাই। আমরা এখানে যারা আলোচনা করছি একটি কমিউনিটিতে এসে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পিছনে আরেকজন নারী আছেন। আমরা আসলে তারই বাসার সামনে বসে আপনাদের সাথে কথা বলছি, এবং তিনি তার দৈনন্দিন জীবনের যে কাজ আছে, তার গৃহস্থলীর যে কাজ আছে, উনি সেই কাজগুলো নিয়েই ব্যস্ত আছেন। তা চলুন আমরা আর কথা না বাড়িয়ে শুনি আমাদের উপকূল বন্ধুর লেখা গান নিয়ে আমরা আলোচকরা কি ভাবছি। আমি শুরুতেই যেতে চাই আমাদের তানভীর আহমেদের কাছে। আমি তানভীর, আপনি আমাদের প্রিয় উপকূল বন্ধুর লেখা খুব জনপ্রিয় একটি গান আমরা সকলেই জানি, যা শুনলে মনের মধ্যে আলাদা একটা আনন্দ তৈরি হয়, তুমি আমার নিঃশ্বাস, তুমি আমার প্রশ্বাস। এটি আমাদের উপকূল বন্ধুর লেখা 31 নম্বর গান। এই গানটি নিয়ে তানভীর কি ভাবছে, তানভীরের মধ্যে কি অনুভূতি তৈরি হচ্ছে, চলুন জেনে নেওয়া যাক তানভীরের কাছ থেকে। তানভীর। ধন্যবাদ শিরিন আপা। জয় হোক সুশীলন, জয় হোক উপকূল বন্ধু। তুমি আমার নিঃশ্বাস, তুমি আমার প্রশ্বাস। এই গানটি প্রেম, অনুরাগ আর গভীর আত্মিক সংযোগের মাধ্যমে এক অসাধারণ অভিব্যক্তি। গানের প্রতিটি পংক্তি যেন ভালোবাসার এক অশেষ সমুদ্র থেকে উঠে আসা ঢেউ। মাইক ঠিক করতে হবে, সাউন্ড যেখানে শোনা যাচ্ছে না। যেখানে তুমি শুধু কোনো মানুষ নয়, বরং জীবনের অনিবার্য অংশ এবং এবার জীবনের ঠিক আছে। অস্তিত্বের উৎস। গানের শুরুতেই তুমি আমার নিঃশ্বাস, তুমি আমার প্রশ্বাস, এই পুনরাবৃত্তি বাক্য দুটি প্রেমিকের অনুভবকে ছুঁয়ে যায়, নিখুঁতভাবে প্রেমিকের অনুভবকে প্রকাশ করে। নিঃশ্বাস যেমন জীবনের মূল চিহ্ন, তেমনি প্রিয়জনের এখানে জীবনের প্রেরণা, আশা এবং প্রতীক্ষা। তুমি আমার বেঁচে থাকার ইচ্ছা, নদীর বাতিঘর। উপকূল বন্ধুর এই গানের এই উপমাটি গানকে একটা ভিন্ন মাত্রা যোগ করে। বাতিঘর যেমন নাবিককে পথ দেখায়, তেমনি প্রিয়জন তার জীবনের আলোর দিশারি। নদীর সঙ্গে বাতিঘরের সম্পর্ক এখানে জীবনের প্রবাহ, চলমানতা এবং আশ্রয়ের রূপক হিসাবে উপস্থাপিত হয়েছে। গানের মধ্যভাগে মিশে আসে তুমি মিশে থাকো স্বপনে, জাগরণে, সকল কর্মে। এই অংশটি মানব জীবনের প্রতিটি মুহূর্ত ভালোবাসার অবিচ্ছেদ্য উপস্থিতিকে তুলে ধরা হয়েছে। প্রিয়জনের প্রভাব এখানে শুধু কিন্তু আবেগে নয়, বরং চিন্তায়, দৈনন্দিন জীবনের প্রতিটি স্পন্দে। তুমি থাকো আমার আলসেমিতে, তুমি থাকো আমার দুষ্টমিতে। এই পংক্তিগুলো প্রেমকে করে তুলেছে সহজ, মানবিক এবং বাস্তব। গানের শেষাংশে ভালোবাসার রূপ নেয় পরম নির্ভরতায়। উপকূল বন্ধু বলতে চেয়েছেন তুমি ছাড়া বেঁচে থাকার কোনো অনুভূতি জাগে না। এই লাইনটি ভালোবাসার পরিণতি, যেখানে প্রিয়জন হয়ে ওঠে অস্তিত্বের সমর্থক। সমগ্র গানে ব্যবহৃত রূপক, পুনরাবৃত্তি ও ছন্দ একত্রে সৃষ্টি করেছে প্রাণময় ভালোবাসা জগৎ। এখানে প্রেম কোনো ক্ষণস্থায়ী আবেগ নয়। উপকূল বন্ধু এই গানের মাধ্যমে বুঝতে চেয়েছেন যে জীবনধারার সঙ্গে একাত্ম হয়ে থাকা প্রেম হলো একটি চিরন্তন সত্যি।
তানভীর, এখানে কিন্তু উপকূল বন্ধু তার গানের মধ্যে চমৎকার একটি লাইন লিখেছেন যে তুমি আমার জীবন কাঠি, মরণ কাঠি আমার। এই যে মানে আমার কাছে যেটা মনে হয়েছে, মানে জাস্ট আপনার কথার মধ্যে একটু বলতে চাই, এই যে জীবন কাঠি মরণ কাঠি, তার মানে আহ, একজন প্রেমিক বা প্রেমিকা তার প্রিয়জন, যে তার প্রিয়জনের কাছে তার জীবনের বাঁচা মরার যে জায়গাটা, এটা কিন্তু চমৎকার একটি বার্তা কিন্তু গীতিকার আমি মনে করি যে আমাদেরকে দিয়েছেন। আমরা যারা শ্রোতা আছি তাদেরকে উনি উপহার দিয়েছেন। এই জায়গাটা আমার কাছে মনে হয় খুব স্পর্শকাতর আসলে, যে আসলে একজন প্রিয়জন যখন তৈরি হয়ে যায়, যখন মনের মানুষ তৈরি হয়ে যায়, আসলেই তার হাতে জীবন মরণ বিষয়টা আসলে অনেক অংশে থেকে যায়। এটা একটা চমৎকারভাবে আমাদের উপকূল বন্ধু কিন্তু তার গানের মধ্যে লিখেছেন। নিশ্চয়ই আপনি খেয়াল করে দেখেছেন য- জিনিসটা। যথার্থই বলেছেন আপা। এখানে হচ্ছে উপকূল বন্ধু প্রেমটাকে নিয়েছেন জীবনধারার সঙ্গে একাত্ম হয়ে থাকা একটা চিরন্তন সত্যি হিসাবে। আমার কাছে এই গানের সৌন্দর্য সহজ ভাষায়, গভীর অনুভবে। এটি শেখায় ভালোবাসা মানে কারোর পাশে নয়, ভালোবাসা মানে কারোর পাশে থাকা নয়, বরং ভেতরে মিশে যাওয়া, তার অস্তিত্বে নিজের সত্তাকে খুঁজে পাওয়া। ধন্যবাদ সবাইকে। আমরা আসলে দারুণভাবে শুনলাম আমাদের তানভীরের কাছে খুব চমৎকার একটি গান। আসলে ব্যক্তিগতভাবে আমার ভীষণ ভালো লাগে এই গানটি। প্রায়শই আমাদের উপকূল বন্ধুর কণ্ঠেও আমরা শুনে থাকি, আমাদের অন্যান্য শিল্পীদের কণ্ঠেও আসলে শুনে থাকি। আমরা খুব মুগ্ধ হয়েই আসলে তানভীরের কথা শুনছিলাম। এই গানটি আসলেই একটা আত্মার সাথে সম্পর্ক, একটা আত্মিক সম্পর্ক এই গানের মধ্যে আছে, যেটি আসলে অনুভবের একটা বিষয়, অনুভূতির একটা বিষয়। সেই জায়গাটা আসলে অনুভবেই আমাদের কাছে আছে, এবং আমরা এই গানটিকে আমাদের ভিতরে সেইভাবেই আমরা নিয়েছি আসলে। হয়ে থাক প্রিয়জন আমার জীবন কাছি, আমার মরণ কাছি। আমরা এখন চলে যাব আমাদের প্রিয় উপকূল বন্ধু লেখা 32 নম্বর গান। উপকূল বন্ধু আসলে আমার কাছে যেটা মনে হয়েছে, আমি জানি না আমার লাবণী বা তানভীর ওদের কাছে কি মনে হয়েছে, যে উনি যে শুধু আহ, আহ, প্রেমের আনন্দ নয়, বা উনি কিন্তু অনেক আকাঙ্ক্ষার কথাও বলে থাকেন। উনি অন্তর্গত শূন্যতার কথাও কিন্তু তিনি তার গানের মধ্যে নিয়েছেন। আমরা জানি আমাদের প্রিয় উপকূল বন্ধুর গান হচ্ছে সবসময় কথা প্রধান, যার জন্য প্রতিটি গানের মধ্যে চমৎকার করে কথার গাঁথুনি রয়েছে। তার 32 নম্বর গানটি আরেকটি অপূর্ব রূপ দিয়েছেন তিনি। কেন মন কাঁদে আমার কিসের তরে, না পাওয়ার বাঁশি কেন বুকেতে বাজে। লাইনটি যখনই শুনি তখনই মনে হয় যে অনেক বেদনা, অনেক গভীরের বেদনা এই গানটির মধ্যে রয়েছে। চলুন আমরা চলে যেতে চাই আমাদের লাবণীর কাছে। লাবণী, দেখি 32 নম্বর গানটি তার কি ভালো লাগা বা ভাবনা তৈরি হয়েছে, বা সে কিভাবে বিষয়টিকে দেখছে। যদি একটু লাবণীর কাছে আমরা যাই, লাবণী। ধন্যবাদ আপু। জয় হোক সুশীলন, জয় হোক উপকূল বন্ধু। আসলে উপকূল বন্ধুর গান মানে এক অনবদ্য সৃষ্টি। আমি ছোটবেলা থেকে গান করেছি, তো উপকূল বন্ধুর গান করতে পারা একটা অন্যরকম অনুভূতি আমার ভিতরে সৃষ্টি করে। আমি ব্যক্তিগতভাবে যেটি বলবো, উপকূল বন্ধুর গান মানেই যে শুধু আনন্দ, হাসি, কান্না এটি নয়, পুরো জীবনের কথা বলে। উপকূল বন্ধুর গান মানে প্রতিটি মানুষের হৃদয়ের কথা বলে, প্রতিটি মানুষের হৃদয়কে স্পর্শ করে। আমার ক্ষুদ্র জ্ঞানে আমি আজকে চেষ্টা করেছি উপকূল বন্ধুর গানগুলো বলার জন্য। সব ভালোবাসা পূর্ণতা পায় না, কিছু প্রেম স্মৃতির নীড়ে থেকে যায়। বিরহ শুধু চোখের জল নয়, এটি এমন এক অভিজ্ঞতা যা হৃদয়কে নাড়িয়ে দেয় এবং কিছু মানুষকে ভালো লাগার স্মৃতিকে মনে করিয়ে দেয়। প্রিয় উপকূল বন্ধু 32 নম্বর গানটি প্রেম বিরহেরই একটি প্রতিচ্ছবি, যা প্রেমিক বা প্রেমিকার প্রেম বিরহের নীরব আকুতিকে সুনিপুণভাবে প্রকাশ করে। প্রেমিক হৃদয়ে নিংড়ানো করুণ আকুতি, না পাওয়ার একরাশ বিরহের বেদনার অপেক্ষার নদীতে নিরন্তর ভেসে চলা এক অপরাজিত সৈনিক। সে আমার হবে না জেনেও তার জন্য পিছু টান। ভালোবাসা বুঝি এমনই হয়, আর প্রেম হবে বিরহ হবে না, এটা তো কখনোই হতে পারে না, নাকি আপু? প্রেম হলে বিরহ হবে, এটাই তো স্বাভাবিক।
মানব স্বাভাবিক। প্রেম বিরহ দুটোর সংস্পর্শেই তো প্রেমের আবার এত আশাও গভীরতা। থাকবে, তাই তো আমাদের উপকূল বন্ধু কিন্তু তার গানের মধ্যে লিখেছে, আশা গেছে তবু আমার ভরসা ভরসা যায় যায় নাই। নাই। হ্যাঁ, একদম একদম চমকে চমকে হ্যাঁ মন হ্যাঁ, জাগে ঘন ঘন বরষায়। বরষায়। চমৎকার লাইন। এত মানে বিরহ আমাদের মনকে এত স্পর্শ করে, আমরা এত কাতর হই, একদম তারপরেও আমরা কিন্তু প্রেমের পিছুই ছুটি। আমরা একদম কিন্তু প্রেমের টানেই ছুটে এবং বেড়াই খুব নিরন্তর, আশা নিয়েই বুক ছুটি ভরা আসে। আশা নিয়ে ছুটে। আমার মনে হয়েছে প্রিয় উপকূল বন্ধু, শুধু প্রেমের যে সুখটা না, এখানে প্রেম হলে যে বিরহ বেদনার যে ব্যাপারটা সুন্দর করে তিনি এই 32 নম্বর গানটিতে উল্লেখ করেছেন। চমৎকার। আমরা লাবণী আমাদেরকে তার অনুভূতির কথাটা আমাদেরকে বললেন যে আসলে এই 32 নম্বর গানটি তার হৃদয়ে কিভাবে পৌঁছে গিয়েছে। আসলে এই গানটি আমারও এরকমই মনে হচ্ছে যে এটা আসলে আহ, মানুষের অনুভূতির যে জায়গাটা, যে যদি বলি এটা একটা অপূরণীয় সৌন্দর্য যা মানুষকে কাঁদায় আবার বাঁচতে শেখায়। আমার কাছে এটাই মনে হয়েছে যে উপকূল বন্ধুর এই গান থেকে এই কথাটি আমার মনে হয়েছে, যা মানুষকে কাঁদায় তা আবার বাঁচতে শেখায়। এই অনুভূতিটা আসলেই একটা অন্যরকম অনুভূতি। আমরা চমৎকারভাবে আছি। শ্রোতা বন্ধুরা আপনারা আমাদের সাথে আছেন, আপনারা আমাদেরকে অনুপ্রাণিত করবেন চমৎকার চমৎকার কমেন্টস দিয়ে। আমরা নিশ্চয়ই আমাদের এই আলোচনার ফাঁকে আপনাদের কমেন্টসগুলো পড়ব। আপনাদের কমেন্টসগুলো লিখতে ভুলবেন না, আমাদেরকে উৎসাহ দিতে ভুলবেন না। আবারও আপনাদের কাছে ফিরে যাব। আমি এখন যেতে চাই আমাদের তানভীরের কাছে। আমরা দুটি গানের আলোচনা শুনলাম। আমরা যদি বলি যে আমাদের উপকূল বন্ধুর গান থেকে আমাদের দৈনন্দিন জীবনের অনেক ভালো থাকা ভাবনা ও শান্তির শক্তি আমরা খুঁজে পাই, যেহেতু আমরা জানি আমাদের উপকূল বন্ধু আমাদেরকে কথা প্রধান গান উপহার দিয়েছেন। তো আমরা আসলে তার এখন এমনই আরেকটি গান নিয়ে আমরা আলোচনা শুনবো তানভীরের কাছ থেকে, যে গানের কথাগুলি ঠিক এমনইভাবে তুলে ধরেছেন আমাদের প্রিয় উপকূল বন্ধু আমাদের জন্য। মন তুমি নিয়ন্ত্রণ করো তোমার ইচ্ছার ঝর্ণা। তানভীর, আপনার কাছে কি মনে হয় যে এই গানটি উপকূল বন্ধু কি আপনার জন্য লিখেছে, না আমাদের সবার জন্য, নাকি উপকূল বন্ধু শুধু নিজের জন্য লিখেছেন? আপনি যদি একটু আপনার ভাবনাটা আমাদের সাথে শেয়ার করতেন প্লিজ। ধন্যবাদ আপা। গানটির শুরুতে উপকূল বন্ধু আমাদের মনের নিয়ন্ত্রণ এবং ইচ্ছার উপর গুরুত্বের কথা বলেছেন। এখানে মন তুমি নিয়ন্ত্রণ করো তোমার ইচ্ছার ঝর্ণা, এই লাইনটি বারবার উচ্চারিত হয়েছে। আপনি আপা অবাক হয়ে যাবেন, এই লাইনটির মাধ্যমে, ইচ্ছা ঝর্ণার মাধ্যমে, সেটি কিন্তু একটা রূপক হিসাবে উপকূল বন্ধু তুলে ধরেছে। এটি আমাদের মনোবৃত্তি, আকাঙ্ক্ষা এবং চাওয়ার প্রবাহকে বোঝায়। যদি আমরা নিজেদের ইচ্ছা নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে আমাদের জীবন কিন্তু দুঃখের সাগরে ডুবে যাবে। গানটির মধ্যভাগে অপূর্ব এক রূপকের সৃষ্টি হয়েছে, যে সভ্যতা বিকাশে মানুষের মনের খবর পেল সৃষ্টির উন্মাদনায়, তখন একে অপরের কাছে এলো। এখানে আসলে দেখা যায় যে সভ্যতার উন্নতি মানুষকে আবেগ ও চাওয়াগুলো চেনার সুযোগ করে দিয়েছে। এই প্রক্রিয়ার মাধ্যমে মানুষ একে অপরের প্রতি আকৃষ্ট হয়। তবে একই সাথে মানবিক দুর্বলতা ও অভাবও কিন্তু দেখা যায়। মনের ক্ষুধায় পাগল হতে চায়, আদর সোহাগ না পাওয়ার বেদনাতেই থাকে জীবন, অপেক্ষার জীবন। এই লাইনটি আমাদের দেখায় যে মানুষের চাওয়া ও প্রাপ্তির মধ্যে ভারসাম্য না থাকলে জীবনে অন্তর্নিহিত বেদনা তৈরি হয়। এই গানটি আরো গভীরে প্রবেশ করে মানুষের ভুল সিদ্ধান্তের ফলে কিন্তু বেদনা যে সৃষ্টি হয় আপা, সেটা কিন্তু বলা হয়েছে। একদম একদম তাই। এবং এখানে দেখেন এই গানের মধ্যে কিন্তু চমৎকার একটি লাইন আমাদের উপকূল বন্ধু আমাদেরকে উপহার দিয়েছেন। মনের ক্ষুধা পাগল হয়ে সে যায় আদর সোহাগ না পাওয়ার বেদনাতেই থাকে অপেক্ষার জীবন। এই গানটি কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটি আসলে একটি দার্শনিক একটা অংশ এই গানটার ভিতরে। আমি জানি না যে আমাদের গীতিকার আসলে কি চিন্তা করে এটা লিখেছেন, যে ভুল ইচ্ছা বা ভুল সিদ্ধান্ত সবসময় মানুষের দুঃখের মূল উৎস হয়। আমার কাছে এরকমটি আসলে মনে হয়েছে। তানভীর, আপনার কাছে এমনটি মনে হয়েছে কি না আসলে? বা লাবণী, যদি আপনারও কিছু মনে হয় আপনিও বলতে পারেন, কোনো অসুবিধা নেই। কারণ আমরা দেখেছি যে আসলে উপকূল বন্ধু তার গানের মধ্যে, যদি এই গানটির আমরা শেষের দিকেও একটু দেখি, যে নিজের যোগ্যতার মধ্যে ইচ্ছার নাও ভাসাও,
নিজের যোগ্যতার মধ্যে ইচ্ছের নাও ভাসাও, চমৎকারভাবে লিখেছেন। তাহলে দুঃখের মধ্যে বাস করা সহজ হয়ে যায়। কি অপূর্ব একটি কথা, তাই না? এই এই যে লাইনটি যদি আমরা আসলে চিন্তা করি, তাহলে আমি বলবো যে এই লাইনটি উপকূল বন্ধু যখন লিখেছেন, আমি জানি না উনি তখন নিজেকে কোথায় রেখেছিলেন। উনি কি আসলে অনেক গভীরে ছিলেন, নাকি কিভাবে লিখেছিলেন, নাকি উনি গভীর নাওয়ের মধ্যে ছিলেন, ভাবনার নাওয়ের মধ্যে ছিলেন? কিন্তু আমি গানটি নিয়ে যখন পড়তে গিয়েছি, তখন আমি কিন্তু গভীরে চলে গিয়েছি। কিভাবে চলে গিয়েছি যদি বলি, যে এখানে আসলে মানুষের সীমা এবং যোগ্যতার মধ্যে ইচ্ছা থাকা উচিত। যেই ইচ্ছাটা তার অতিরিক্ত লোভ, অতিরিক্ত স্বপ্ন বা অতিরিক্ত জীবনের দুঃখ ডেকে আনতে পারে, এমন কোনো ইচ্ছা কিন্তু থাকা ঠিক না। এই ইচ্ছাটাকে নিয়ন্ত্রণ করার কথা আমার কাছে মনে হয়েছে। এই জায়গাটা যদি খুব গভীরভাবে আমরা দেখি, যে মন তুমি নিয়ন্ত্রণ করো তোমার ইচ্ছার ঝর্ণাকে, তাহলে এই জিনিসগুলো যদি তুমি নিয়ন্ত্রণ করতে পারো, তাহলে আমার কাছে মনে হয় যে আসলে দুঃখ তোমাকে খুব বেশি স্পর্শ করতে পারবে না। চমৎকার। একদমই ঠিক আপা। গানের শেষাংশে একটি শিক্ষণীয় বার্তা উপকূল বন্ধু আমাদের দেয়, যে মানুষের বয়স বাড়ার সাথে সাথে বেদনাটাও কিন্তু বাড়ে, কিন্তু মৃত্যুতে সেই বেদনার অবসান হয়, যা কোনো স্থায়ী লাভ দেয় না। সুতরাং জীবনে নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করা, সংযমী থাকা এবং বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়া জরুরি। গানের শেষে আবার উপকূল বন্ধু মূল থিমে ফিরে যায়। এখানে উপকূল বন্ধু আমাদেরকে মনে করিয়ে দেন যে মানসিকতা ও নিয়ন্ত্রিত আকাঙ্ক্ষা জীবনের দুঃখ কমাতে পারে এবং সুখ বৃদ্ধিতে সহায়ক হতে পারে। একদম খুবই খুবই চমৎকার। মানে ইচ্ছা থাকা কোনো দোষ না, ইচ্ছা থাকা কেন দোষ হবে, কিন্তু সেই ইচ্ছা যেন বাস্তবসম্মত হয়। একদম আমার কাছে মনে হচ্ছে এরকম কিছু বার্তা এখান থেকে উঠে আসছে, যে ইচ্ছা যেন সেটা বাস্তবসম্মত হয় এবং নিয়ন্ত্রণ হয়, এবং সবচেয়ে বড় কথা যেটা আমার মনে হচ্ছে, যে নিজের সীমার মধ্যে থাকে। এই জায়গাটা যখনই আমরা আসলে পার করে যাই, তখনই আমাদেরকে দুঃখের সাগরে ডুবে যেতে হয়। দারুণ আলোচনা করেছেন আমাদের তানভীর। আমরা একটু 34 নম্বর গান নিয়ে চলে যেতে চাই লাবণীর কাছে। আমরা 34 নম্বর গান, আমাদের লাবণী এটাকে কি ভাবছেন? আমরা যদি দেখি যে 34 নম্বর গানটি এমনই একটি গান, একটা মানুষের শুরু থেকেই গানটার মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। কৌশল থেকে তোমার অপেক্ষায় বসে আছি, বসে আছি যে তুমি এসে কবে আমার বিস্ময়ের বৃষ্টিতে ভিজাবে। কি চমৎকার শব্দ, বিস্ময়ের বৃষ্টি। শুনে আসি লাবণীর কাছে, এই বিস্ময়ের বৃষ্টিতে লাবণী কিভাবে ভিজে উঠেছেন, লাবণী যদি বলেন একটু। ধন্যবাদ আপু। আসলে প্রিয় উপকূল বন্ধুর গান মানেই বৈচিত্র্যতার সমাহার। আমার মনে হয়েছে 34 নম্বর গানটিতে তিনি যে শব্দ চয়ন করেছেন, আমার আমার ব্যক্তিগত জীবনে দেখা আম, মানে গানের শব্দ যে এমনভাবে চয়ন করা যায়, এখানে উনি অপেক্ষাটিকেই বেশি প্রাধান্য দিয়েছেন বলে আমার মনে হয়েছে। আসলে জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়টি হলো কারোর জন্য অপেক্ষা করা। আর তখনই অপেক্ষার অবসান ঘটে যখন প্রিয় মানুষটি আসে, অপেক্ষার অবসান ঘটিয়ে। আর যখন না আসে তখন তো আর দুঃখের সীমা থাকে না, কি প্রতিটি মানুষের জীবনে ঘটে যায়। উপকূল বন্ধু এখানে যে শব্দগুলো, আমি এই গানটিতে কোনো ব্যতি ব্যাখ্যা দিব না, আমি শুধু আমার যে কথাগুলো একটু অন্য রকম লেগেছে, আমার হৃদয়কে আন্দোলিত করেছে, বিমোহিত করেছে, সে কথাগুলো হচ্ছে যে তোমার অদর্শনে আমার জীবন মরুভূমি হয়েছে। আপু, কোনো গানের কথাতে মরুভূমি শব্দটি আমি এইভাবে পাইনি। হ্যাঁ, আমাদের আসলে উপকূল হ্যাঁ, বন্ধুর হ্যাঁ। গানেই পাওয়া যায় মানে আসলে লাবণী। ভালোবাসার মানুষকে না দেখতে পাওয়া, তার অনুপস্থিতি যে মানুষের জীবনটা মরুভূমি, মানে উনি মরুভূমির সাথে তুলনা করেছেন। আবার এই কথাটি আমাকে এতটি আন্দোলিত করেছে যে এই জীবনে কখনো আর মরুদ্যান হবে না। মানে মরুভূমিতে তো গাছপালা জন্ম নিয়ে তবেই না মরুদ্যানের সৃষ্টি হয়। তার মানে উনি একদম। এমন গভীর থেকে কথাটা বুঝিয়েছেন যে তোমার অদর্শনে, তোমার অনুপস্থিতি, তুমি আসো না, তোমার প্রতীক্ষার প্রহর গুনতে গুনতে আমি নিঃশেষ প্রায়। মানে মরুদ্যান আর কখনো, মানে আমার এই জীবনে আর কখনো আমার সেই উম, জীবন কাঠি, ওই যে আগের গানটিকে ধরে বলতে হবে যে তোমার অদর্শনে তুমি আসছো না বলে আমার জীবনটা
আর এক- কখনো মরুদ্যান, মানে আমার জীবনটা একদম জীবনে একদম পরিণত হবে না, একদম আমি মৃত প্রায় তোমার অদর্শনে, তোমাকে না দেখতে পেরে। ভালোবাসাটা কতটা প্রখর হলে, কতটা ভিতর থেকে উপলব্ধি করলে মানুষ এরকম কথা লিখতে পারে। আমার মনে হয়েছে যারা শুধু আমরা আলোচক বা আমরা যারা এখানে আছি তারা না, প্রিয় উপকূল বন্ধুও না, এটি প্রতিটি মানুষের হৃদয়ের কথা। যারা ভালোবেসেছেন, যারা মন থেকে উপলব্ধি করেছেন, প্রিয় মানুষকে ভেবেছেন, আমি মনে করি সকল প্রেমিক প্রেমিকাদের মনের কথা। কি বলেন আপু? একদম খুব চমৎকার বলেছে লাবণী আমার আসলে। সেটাই মনে হয়েছে। একদম একদম। এবং আমিও আপনার সাথে একই মত। আমারও মনে হয়েছে যে ঠিক এমনটি কথা। যেহেতু তিনি তার গানে বিস্ময়ের বৃষ্টির কথা বলেছেন, উনি মরুদ্যানের কথা বলেছেন। বিস্ময়ের বৃষ্টিতে ভেজা এই শব্দটি আমাকে সত্যি বিস্মিত করেছে। হ্যাঁ, অপূর্ব সুন্দর। মানে এই জন্যই বিস্মিত করেছে, আমি বলবো যে আসলে বিস্ময়ের বৃষ্টিটা কি, এটা আসলে প্রেম, অনুপ্রেরণা বা আনন্দের একটা প্রতীক। এই যে জায়গাটা, যে একজন তার প্রিয়জনের জন্য এমন শব্দ ব্যবহার করে আসলে অপেক্ষা করা, এটা আসলে আমাদের প্রিয় উপকূল বন্ধুর পক্ষেই হয়তো হ্যাঁ, সম্ভব। তারপর আপু দেখেন, কেউ আমার মতো আর আশায় ভিজো না। মানে আমার যেটা হয়েছে, আমি নিজের জীবন থেকে যে শিক্ষাটা নিয়েছি, উনি এটাও প্রকাশ করেছেন, যারা ব্যর্থ প্রেমিক প্রেমিকা বা মানে ভালোবাসায় কতটা কাতর হলে, ব্যথিত হলে অপেক্ষার প্রহর গুনতে গুনতে মানুষ এমন কথা চয়ন করতে পারে। আমি আশ্চর্য হয়ে গেছি যখন এই গানটি নিয়ে আমি ভেবেছি যে আমার মতো কেউ আর আশায় ভিজো না। মানে আমার যে এইটা হয়েছে, আমার জীবনে আর কখনো মরুদ্যান হবে না। মানে এই জায়গায় কখনো আমি আর আমার জীবনকে আর জীবন্ত অবস্থায় পাচ্ছি না তোমার অদর্শনে, তোমার অনুপস্থিতিতে। উনি এটিই বুঝিয়েছেন, এবং এটা থেকে শিক্ষাও নেওয়া যায় যে কেউ করো না। কিন্তু আপু, কেউ তো তা মানে না। প্রেম কি কখনো বাধা মানে? একদম না, কখনোই কেউ মানে না। কথা মানে না। এবং বাস্তবের মাটিতে যদি আসলে না থাকা হয়, তাহলে আশার ফুলও ঝরে যায়। একদম। এটা হচ্ছে একটা বড় বিষয় আর কি। হ্যাঁ, তো পাবো না জেনেও পিছু ছোটা। একদম তাই, একদম তাই। মানে গানের ভিতরে একদিকে যেমন ভালোবাসা পিপাসা আছে, হ্যাঁ, অন্যদিকে আসলে আমার কাছে মনে হচ্ছে আকাঙ্ক্ষা, আত্মসমাপ্তর একটা আকাঙ্ক্ষাও রয়েছে। বেদনাও রয়েছে। হ্যাঁ, মানে দুটোই এখানে আমার কাছে মনে হচ্ছে যে পাশাপাশি প্রবাহিত হচ্ছে হ্যাঁ, আর হ্যাঁ, কি। হ্যাঁ। তো সেই জন্য আসলে আমরা যারা মনে হচ্ছে কখনো কখনো প্রেমিক প্রেমিকা হিসেবে ব্যর্থ, আমরা যারা দর্শক আছি, আমাদের সাথে একসাথে অনলাইনে আছেন, নিজের সাথে মিলিয়ে নিন। আসলে দুটি বিষয়কে যদি সমভাবে প্রবাহিত হয়, তাহলে কিন্তু আপনি ফিরেও আসতে পারবেন। হ্যাঁ, উপকূল বন্ধু ঠিক এমনই একটা হাতছানি আমাদেরকে দিয়েছেন। তো লাবণীকে অনেক ধন্যবাদ। চমৎকারভাবে আমরা আসলে আলোচনা করছি। আমি দেখতে পাচ্ছি আমাদের আসলে দর্শকরা চমৎকার চমৎকার কমেন্টস লিখছেন। আমরা আরেকটু পরেই আমরা কমেন্টস পড়তে যাব, আশা রাখি। আমরা চলে যাই আমরা তানভীরের কাছে। আমরা আরেকটি গান নিয়ে আলোচনা শুনতে চাই, যে আসলে এই গান আমাদের মনে করে দেয় যে মানুষের জীবনের ইচ্ছা এবং স্বপ্নের কোনো শেষ নেই। তো ঠিক তেমনই একটি গান আমাদের উপকূল বন্ধু আমাদেরকে উপহার দিয়েছেন। তার 35 নম্বর গানে চমৎকারভাবে লিখেছেন, আমার সব ইচ্ছাগুলো আজ পাখা মেলেছে, স্বপ্নের আকাশে সেজে প্রজাপতির মতো হয়ে উড়ে উড়ে মরেছে। এই চমৎকার গানটি কিন্তু আমরা আমাদের হৃদয়ে বাজাও বাসি অনুষ্ঠানে শুনেছি, এর বাইরেও বিভিন্ন প্রোগ্রামে শুনেছি। গানটি যখন শুনি তখন মনে হয় নিজের মনটা খুব উড়ে 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 যাচ্ছে। তো আমি ঠিক এই উড়ি উড়ি মনটা নিয়ে আমি একটু তানভীরের কাছে যেতে চাই। এই গানটি শোনার পরে তানভীরের মন কতটা উড়ে উড়ে যাচ্ছে, তানভীর যদি সেটা আমাদেরকে একটু শোনান। তানভীর। ধন্যবাদ আপা। এই গানটি আসলে আমাদের ইচ্ছার উদয় এবং মুক্তির অনুভূতি তুলে ধরে। এই গানে যে উপকূল বন্ধু যে প্রজাপতির কথা বলেছেন সেটা আসলে একটা রূপক হিসাবে ব্যবহৃত হয়েছে, যেটি হচ্ছে ফুরফুরে হয়ে উঠতে থাকে এবং উপকূল বন্ধুকে মনে করিয়ে দেয় তার শৈশবের কথা, তার বয়ঃসন্ধি এবং বাস্তবতার সাথে মুখোমুখির কথা। গানটির পরবর্তী অংশে যে কথাটি উপকূল বন্ধু বলতে চেয়েছে সেখানে সে তার মাকে স্মরণ করেছে। এখানে মা একটি আদর্শ ও নির্দেশিকা হিসাবে প্রদর্শিত হয়েছে। শিশুর প্রথম ইচ্ছা ও চাওয়ার অনুভূতি তার মায়ের মাধ্যমে জন্ম নিয়েছে এবং কৈশোরে মানুষের ক্রমশ ইচ্ছা ও আকাঙ্ক্ষার দিকে মনোযোগ দেয় এবং জীবনের প্রাথমিক চাহিদা থেকে আত্মপরিচয় পর্যন্ত ইচ্ছার বিস্তার ঘটে।
উপকূল বন্ধু কিন্তু আপা এখানে বলতে চেয়েছে যে বাস্তবতা, জীবনের সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ, সেটা মানুষের বয়ঃসন্ধি এবং বাস্তবতার যে একটা ব্যাপার রয়েছে, শৈশব ও কৈশোরের উচ্ছ্বাস যখন বাস্তবতা জীবনের মুখোমুখি হয়, তখন ব্যক্তির ইচ্ছা ও আকাঙ্ক্ষার মধ্যে একটা সংঘাত তৈরি হয়। মন চায় স্বাধীনভাবে সবকিছু পেতে, কিন্তু বাস্তবতার সীমানা তাকে বাধা দেয়। মন তবু কোনো কিছু মানতে নাহি চায়, কারণে অকারণে মনের মধ্যে ইচ্ছার জন্ম হয়। উপকূল বন্ধু এই লাইনটির মাধ্যমে আসলে বোঝাতে চেয়েছে এই ইচ্ছা আকাঙ্ক্ষা অবিরাম প্রবাহিত হয়। তবে সাউন্ডটা গান কমায় তুইছে, সাউন্ড পুরো বাড়ানো। তবে গানের পরামর্শ হলো, উপকূল এই ঘরে বন্ধু নাচিও, যেটা ওই বলতে ঘরে থুয়ে চেয়েছে দিছে ফোন। যে ফোন সবচেয়ে কানের ভালো মধ্যে দিয়েছে। হচ্ছে ইচ্ছের ইচ্ছের স্বপ্নের মধ্যে বাস করা, অর্থাৎ বাস্তব কানের মধ্যে ফোন জীবনের দিয়েছে। সীমাবদ্ধতার মধ্যে সীমিত না থেকে কল্পনা ও স্বপ্নের জগতে আমাদের ইচ্ছা স্বাধীনভাবে বিকাশ পেতে পারে। উপকূল বন্ধু সেই পরামর্শ এই গানের মধ্যে দিয়েছে বলে আমি মনে করি। উফ, চমৎকার চমৎকার ভাবে বলছেন তানভীর। আসলে আমিও আপনার সাথে একমত। আমরা আসলে আমারও মনে হয়েছে যে এই গানটিতে উপকূল বন্ধু যেন কিছু বার্তাও আমাদের জন্য রেখে গিয়েছেন, যেটা আমি মনে করি যে আমাদের সকলের জীবনের জন্য খুব প্রয়োজন বা দৈনন্দিন জীবনে ওতপ্রোতভাবে মিশে আছে। যদি গানটি থেকে আমি বলি যে আমার কাছে কি বার্তা মনে হয়েছে, সেই বার্তাটি ঠিক হচ্ছে এমন যে স্বপ্ন যত উঁচুতে উড়ে ভাঙার সম্ভাবনাও তত বেশি থাকে। এটা কিন্তু একটা চমৎকার আমার মনে হয়েছে, আপনার নাও হতে পারে, বা আমাদের যারা দর্শকরা আমাদের সাথে আছে এটা নাও হতে পারে, বা আমাদের প্রিয় উপকূল বন্ধু গীতিকা যিনি লিখেছেন উনি হয়তো চিন্তা করছেন, আরে শিরিন কি বলছে, আমি তো এটা চিন্তা করে লিখিনি। হতে পারে, কিন্তু আমি আমার মনের কথা বলছি, যে আমার মনে হয়েছে উপকূল বন্ধু ঠিক এই বার্তাটি আমাকে দিয়েছেন যে স্বপ্ন তুমি দেখো, স্বপ্ন দেখে অনেক উঁচুতে যাও, কিন্তু সেই স্বপ্ন কিন্তু আবার তোমার কি করতে পারে, সম্ভাবনা ভেঙে যাওয়ার সম্ভাবনাও অনেক তৈরি করে দিতে পারে। সেই জন্য বলা হচ্ছে মানুষ যত বড় হবে তত সে বুঝতে শেখে। এই জায়গাগুলো আমার কাছে মনে হয়েছে যে এই গানের মধ্য দিয়ে উপকূল বন্ধু আমাদের কাছে বার্তা পৌঁছে দিয়েছে। আমরা দেখতে দেখতে 5টি গান নিয়ে আমরা আলোচনা করলাম। আমরা একটু দর্শকদের কাছে যেতে চাই। আমাদের আমি ইতিমধ্যে দেখেছি আমাদের দর্শকরা চমৎকার চমৎকার কমেন্টস করেছেন। আমি ঠিক দুটি তিনটি আসলে পড়ব। নিশ্চয়ই অন্যরা এটাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন যে আমরা আহ, অনেকের আলোচনা পড়তে পারছি না। আমরা যদি দেখি যে এখানে আমি একটু পড়ি। এমডি কামাল রেজা সুদূর সিলেট লিখে লিখেছেন, উপকূল বন্ধুর প্রতিটি গানের প্রতিটি পংক্তিতে অনেক গভীর অর্থ, হয়তো আমার প্রথম শোনা মাত্র বুঝি না। এটা একটা সে তার নিজের কথা লিখেছেন। আমরা যদি দেখি ভোলা থেকে লিখেছেন ইয়াসমিন, কাউকে না দেখতে পারলে একটা মানুষের জীবনটা একটা মরুদ্যান হতে পারে, এমন ভাবনা ভাবাটা সবাই ভাবতে পারে না। চমৎকার লিখেছেন উপকূল বন্ধুকে। আমরা যদি দেখি আরেকটি যদি আমরা পড়ি, শিউলি লিখেছেন অনেক সুন্দর আলোচনা যা মনকে আন্দোলিত করে। বাহ, চমৎকারভাবে আমরা আসে অনুপ্রাণিত হচ্ছি। লিখেছেন সুরমা, আলোচকদের আলোচনা তার সাথে পাশের দৃশ্য সব মিলিয়ে অসাধারণ। আপনার লেখাটাও অসাধারণ, পড়ে আমাদেরও ভীষণ ভালো লাগছে। আমরাও নিশ্চয়ই আগামীতে চেষ্টা করব আপনাদেরকে আরও নতুন নতুন কিছু উপহার দিতে। বুলবুল আহমেদ লিখেছেন, প্রিয় আপু, আপনি সত্যিই দারুণ মডারেটর, আজকের প্রোগ্রামটা আপনার সঞ্চালনায় আরও সুন্দর ও প্রাণবন্ত হয়ে উঠেছে। বুলবুলকে অনেক ধন্যবাদ। আমরা আসলে আর কমেন্টস পড়ব না, আমরা আবার একটু চলে যাব আমাদের গানের আলোচনায়। আহ, সেই জন্য আপনার কমেন্টস লিখতে কেউ ভুলবেন না, আপনারা আমাদের সাথেই থাকবেন। আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টসগুলো আমরা এখন সুযোগ না পেলেও নিশ্চয়ই পরবর্তীতে তা আমরা পড়ে নিব। আমরা চলে যেতে চাই উপকূল বন্ধুর লেখা 36 নম্বর গানে। 36 নম্বর গানে উপকূল বন্ধু আসলে আমাদেরকে কি উপহার দিয়েছেন আমরা যদি একটু দেখি, সেই গানটির কথা যদি আমরা একটু শুনে আসি। তুমি যখন কাছে থাকো, তুমি যখন ভালোবাসো তখন একরকম,
সেই তুমি যখন দূরে যাও, সব কিছুই ভুলে যাও, অচেনা লাগে মন। বাহ, কত চমৎকার অনুভূতি! সত্যি কি তাই? কাছের মানুষ দূরে গেলে কি সত্যিই ভুলে যায়? আমার তো মনে হয় সবসময় এটা ঠিক না। এটা একটা অভিযোগের মতো হয়ে যায় আসলে। এই অভিযোগটা আমি করতে চাই না। আমি চলে যেতে চাই লাবণীর কাছে। লাবণীর হয়তো একটু একটু অভিযোগ থাকলে থাকতেও পারে। দেখি লাবণী এইখান থেকে সে তার নিজের জন্য কতটুকু নিতে পেরেছে। লাবণী যদি আমাদেরকে একটু বলেন। ধন্যবাদ আপু। হাজারো প্রশ্ন, একটি অজানা উত্তর। অন্ধকারের গভীরতা যত, রহস্যও তত। প্রিয় মানুষটিকে সবসময় নিজের মতো করে সকলেরই কাছে পেতে মন চায়। সেই মানুষটির আচরণ যদি সরল রেখার মতো না হয়ে বক্ররেখার মতো হয়, তখন মনের মধ্যে এক অজানা অস্থিরতা, অসহ্য যন্ত্রণা উপলব্ধি হয়। হাজারো প্রশ্ন জাগে মনের মাঝে, আর ব্যাকুল মন বলে ওঠে, তুমি কেন একটু স্বাভাবিক হলে না? কেন আমার মতো করে আমাকে একটু কাছে টানলে না? কেন আমার মতো করে আমাকে একটু ভালোবাসলে না? এত সন্দেহ, এত দ্বিধা নিয়ে এক জীবনে শান্তি কি মেলে? তোমার এই আচরণ আমার পুরো জীবনটাকে মিথ্যা প্রমাণিত করে দিল। আপু, আমার মনে হয়েছে এখানে প্রিয় উপকূল বন্ধু সকল মানে যারা ভালোবাসেন সেই প্রেমিক হৃদয়দের মন নিয়ে কথা বলেছেন। যে আমার মনে হয় যে যখন কাছের মানুষটা কাছে থাকে তখন মনে হয় কি, আমাকে মনে হয় ভালোবাসায় টই টুম্বুর করে রেখেছে। যখন দূরে চলে যায় তখন মনে হয়, আহারে, ও আমাকে সত্যি কি ভালোবাসে তখন নাকি? শুধু মনে হয় হ্যাঁ, উপকূল বন্ধুর গানের সেই কথা যে আসলে হ্যাঁ, কি হ্যাঁ, রহস্যময়। হ্যাঁ, রহস্যময় ওকে। কেন আমি ওকে বুঝতে কেন পারছি না। বুঝতে পারছি না? একদম মানে একদম। যে ভালোবাসার, তাহলে এর আগেরটুকু যা ছিল নাকি তানভীর, এর হ্যাঁ, আগেরটুকু যা হ্যাঁ, ছিল তাহলে কি সবটুকু ভুল ছিল? সবটিকে ভুল ছিল। একদম তাই। ও একটু কেন আমার মতো করে আমাকে ভালোবাসলো না, আমার মতো করে আমাকে কাছে টানলো না? মানে ভালোবাসার গভীরতা অনেক বেশি এখানে প্রকাশ করেছেন। আরো একটা বিষয় যদি ভালোবাসা বলি, এখানে এই লাইনটিতে দেখেন আপু, এত সংশয় নিয়ে কেউ কি আর শান্তি পেল? মানে এত সন্দেহ দ্বিধা। ভালোবাসা হলে কিন্তু আপু সন্দেহ হয়। এই তুমি কার সাথে কথা বলেছো? তোমার ফোন ওয়েটিং ছিল কেন? তুমি অ্যানাদার কলে ছিলে কেন? এটা হয় কিন্তু আপু। আপনাদের সময় ছিল কি না আমি জানি না, আমাদের সময় কিন্তু এগুলো হয়, আমাদের জেনারেশনে এটা আমাদের হয়। সময় হয়তো অন্যভাবে হয়েছিল, যে আমি তো তোমাকে আচ্ছা, একটা বড় চিঠি দিয়েছিলাম, হ্যাঁ, একটু উত্তরটা তো উত্তর, পেলাম না। উত্তর তো মেলেনি। একদম তাই। হ্যাঁ, এই যে সন্দেহ কিন্তু ভালোবাসায় থাকবে, ভালোবাসা সন্দেহ থাকবে, সংশয় থাকবে। আবার দেখেন, আমার জীবন কেটে গেল এই মিথ্যে হয়ে গেল। মানে যখন ভালোবাসার মানুষের সাথে মনের মিল না হয়, যখন অমিল সৃষ্টি হয়, আমার মনের মতো করে তাকে যখন আমি কাছে না পাই, তখন কিন্তু মনে হয়, ইস, এই জীবনটাই আমার বৃথা। কেন আমার মরণ হয় না? হ্যাঁ, এটা হয় না, সেটা হয় না। আবেগে তো মানুষ আপ্লুত হয়, আর প্রেম মানেই তো আবেগ, নাকি আপু? একদম একদম, আমার প্রেম কাছে মানেই তো এগুলোই আবেগ। মনে হয়েছে আর কি। এবং মানে এই গানটি যদি আপনি দেখেন লাবণী, একদম মানে শেষে এসে কিন্তু খুব আমার কাছে মনে হচ্ছে একটু মন খারাপ করে লিখেছে কিনা লাইনটা। হ্যাঁ, তুমি সহজ হলে, তুমি স্বাভাবিক হলে কি ক্ষতি ছিল। হ্যাঁ, এই লাইনটা পুরা কিন্তু আমার ভীষণ মন খারাপ হয়। ছোট্ট এই জীবনে কেন তোমার মন স্থির না হলো, এই যে আকুতিটা, এই আকুতিটা কিন্তু আমারও। কি হতো আরেকটু স্থির হলে? তাহলে তো হারিয়ে যেতে না। তুমি আরেকটু স্থির হও না, দেখো একই সাথে কিভাবে পথ চলতে পারি। এই কথাটা কি আমরা নতুন করে তৈরি না করি? আমার কাছে মনে হচ্ছে এই গানটি ঠিক এমনই একটা জায়গা। যেমন আছে খুব মন খারাপের কথা, ঠিক তেমনই আছে অভিযোগ, আবার আশারও, অভিমান। আশারও আছে। যে তুমি সত্যিই রহস্যময়, তোমার রহস্যটাকে আমাকে একটু তুলে ধরো। তোমার রহস্যটা তুমি উন্মোচন। আরেকটু স্বাভাবিক হও। হ্যাঁ, আমি তো চাই স্বাভাবিক হতে। এই গান তো আমাকে স্বাভাবিক করে তুলছে, নাকি আপু, অস্বাভাবিক হয়ে যাচ্ছি? আপু, এটা আমার কিন্তু একটা মনে হয় ভাবার বিষয় শুধু আসলে। আমাদের না, আমরাও সংশয়ে পড়ছি। আমার মনে হয় দর্শক শ্রোতা যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন, ওনাদেরও মনে এরকম হয়। মানে একদম কাছের মানুষ, ভালোবাসার মানুষদেরকে কেন্দ্র করে ওনাদের মন উচাটন হয়, হয় ঠিক না এটা ঠিক বলতে পারবেন না। ঠিক। সেজন্য আমি বলবো যে এই যে গানটিতে যে আহ, অবিশ্বাস, অনিশ্চয়তা, বা এই যে সবসময় মনে হচ্ছে যে আমি যা চাচ্ছি তা মিলছে না, এই যে দূরে গেলে হারিয়ে যাচ্ছি, এই জায়গাটা ভীষণভাবে আমার কাছে মনে হচ্ছে গানের মধ্যে প্রকাশ পেয়েছে। আমরা আমাদের উপকূল বন্ধুর গান থেকে এই বার্তাগুলো পেয়েছি। আমরা নিশ্চয়ই
যারা এভাবে আছি তাদের প্রিয়জন থেকে আমাদের আশা থাকবে আমরা এভাবে না থাকি, যেন প্রিয়জনের কাছে রহস্য না রয় না হয়ে আমি যদি লাবণ্যময়ী হয়ে উঠি তাহলে কেমন হয়, বা যদি সেটা আমাদের মানে মহানায়কে পরিণত হয় তাহলে কেমন হয়। তো সেই প্রত্যাশা থাকবে দর্শকদের কাছে। আমরা এখন যেতে চাই আমাদের উপকূল বন্ধুর লেখা ৩৭ নম্বর গান। এই ৩৭ নম্বর গান নিয়ে আমি আলোচনা করার জন্য তানভীরের কাছে যাব। ৩৭ নম্বর গানটি হচ্ছে এমনই একটি গান যা শোনার সাথে সাথে যার কানে পৌঁছায় সেও মনে হয় আনন্দে একটু নেচে ওঠে। আনন্দেতে তাথই তাথই করে আমার মন, কে আমাকে বেঁধে রাখে, ছেড়ে দে স্বপন, ছেড়ে দে স্বপন। তানভীরের কাছে যাব এখন। এই আনন্দের মধ্যে তানভীরের কেমন লাগছে তানভীর? একদমই আপা, যে একটা লাইনের মধ্যে, একটা গানের লাইনের মধ্যে যে এতটা আনন্দ থাকতে পারে সেটা উপকূল বন্ধুর এই গানটির সৃষ্টি না হলে বোঝা যেত না। এখানে গানটি আমাদেরকে মনে করিয়ে দেয় যে আনন্দময় মন কখনোই কোনো বাঁধনের মধ্যে আবদ্ধ থাকতে পারে না। স্বপ্নের মুক্তি মানুষের জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লাইনটি বারবার পুনরাবৃত্তি করা হয়েছে, যা গানটির মূল থিম স্বাধীনতা ও আনন্দের উচ্ছ্বাস দৃঢ়ভাবে তুলে ধরে। উপকূল বন্ধু এইখানে তার আনন্দ বোঝাতে গিয়ে বৃষ্টি এবং বজ্রের মধ্যে উচ্ছ্বাস, বিস্ময় এবং মানসিক মুক্তিকে প্রকাশ করেছে। মানুষের আনন্দ যখন প্রকৃতির সাথে মিলে যায় তখন এটি অপ্রতিরোধ্য শক্তি এবং সৃজনশীলতার উৎস হয়ে ওঠে। গানটি দেখায় প্রকৃতি কেবল দৃশ্যমান নয়, বরং মনের অনুভূতি ও আবেগের সংমিশ্রণে তৈরি হয়। এখানে অতীতের সামাজিক বন্ধন, নিয়ম, সংস্কারের সীমাবদ্ধতা আনন্দের জোয়ারের সামনে বিলীন হয়ে যায়। উপকূল বন্ধু এই গানে নির্দেশ করেন যে প্রকৃতির আনন্দ এবং মনের স্বাধীনতা সামাজিক নিয়মের বাইরে, আমাদের নিজস্ব অনুভূতি ও স্বপ্নের মুক্তিতে নিহিত। নতুন করে আবার এ জীবনে আমার জন্ম যেন হলো, এই লাইনটি আত্ম উন্নয়ন ও পুনর্জন্মের প্রতীক। গানটির বক্তব্য আনন্দ ও মুক্তি মানুষের জীবনকে নতুন দিক নির্দেশ করে এবং এটি একটি আনন্দের অনুভূতি জাগায়। আপা, আমি গানের শেষে যেটা আমি বুঝেছি, উপকূল বন্ধুর আনন্দের সাথে আমার আনন্দটা মিলাতে গিয়ে আমি যেটা অনুভব করেছি, যে এই গানটি আমাদের আসলে শেখায় আনন্দ এবং স্বপ্নের মুক্তি জীবনের প্রকৃত উৎস। অতীতের নিয়ম ও বন্ধন যতই শক্ত হোক না কেন, মানুষের মনের আনন্দের প্রবাহকে কিন্তু কখনো বেঁধে রাখা যায় না। প্রকৃতি ও অনুভূতির মাধ্যমে এই গানটি এমন একটি বার্তা দেয় যেটা চেতনাশীল ও হৃদয়গ্রাহীভাবে সবার সামনে উপস্থাপন করে। এবং এই গানটিতে কিন্তু মানে প্রকৃতি যেহেতু লিখেছে, মানে আমাদের উপকূল বন্ধু তার গানে প্রকৃতি লিখবে আর বৃষ্টি লিখবে না তা তো হয় না। একদম এটা তো নিশ্চয়ই আমরা সকলেই জানি। একদম এই গানটিতে কিন্তু চমৎকার একটি লাইন আছে, বৃষ্টি এলে আনন্দ মন মেঘ হয়ে ওড়ে, বজ্র হয়ে ফেটে পড়ে অপূর্ব বিস্ময়ে। এই যে একটা অপূর্ব লাইন, এই গানটি, এই লাইনটি আসলে আমারও ভীষণ প্রিয়। আমার ভীষণ ভালো লাগে এই গানটি। কারণ আমার কাছে মনে হয়েছে যে এটি আসলে মানুষের প্রাণীর একটা সজীবতা, প্রাণের যে একটা সজীবতা, যেন মন যেন মনে হয় মেঘের মতো মুক্ত, এরকম একটা মনে হয় আমার কাছে। আবার যেখানে মানে বজ্রপাত হলে কি হয়, বিকট একটা শব্দ হয়, সেই বজ্রের মতো উচ্ছ্বসিত এই যে শব্দটা, যে ঝলকানি চারিদিকে ছড়িয়ে পড়া, মানে গানের শব্দগুলো আসলে, এই শব্দগুলো ব্যাখ্যা করা তো আমার জন্য কঠিন আমি মনে করি। তারপরেও মনে হয়েছে যে অনেকটা আমার কাছে ব্যাখ্যা করা বজ্রপাতের মতোই। তো যে বজ্রপাত আমাদের প্রিয় উপকূল বন্ধু তার গানে লিখেছেন, আমার কাছে মনে হচ্ছে উচ্ছ্বাসিতটাকে সে বোঝাতে চেয়েছেন। মাঝে মাঝে আমার কাছে মনে হয় এই বজ্রপাতটা যেন আমি এমন ভাবে আসতেছে মনে হয় আমি আর বলতে পারবো না, এরকম। কিন্তু আমরা সবসময় ইতিবাচক ভাবে চিন্তা করি, আমাদের উপকূল বন্ধু সবসময় শব্দ উপহার দেন আমাদেরকে ইতিবাচক চিন্তা করার জন্য। যার জন্য আপনার ওই মানে আলোচনায় আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটা আমরা আসলে বলতে পারি, এটা আমার খুব হৃদয় ছুঁয়ে যায় আসলে এই কথাটা দিয়ে আর কি। এবং আপনি খেয়াল করবেন উপকূল বন্ধুর আগের গানটা একটু দ্বিধাদ্বন্দ্ব, একটু মন খারাপের, কিন্তু তার পরের গানটা একদম হচ্ছে যে আনন্দে সে ভেসে গিয়েছে, এরকম একটা, এটা আসলে অপূর্ব একটা সৃষ্টি। হ্যাঁ, সেজন্যই সেই অপূর্ব সৃষ্টিতে উনি শেষে এসে লিখেছেন না, জল না হলে আজ এই পৃথিবী অপূর্ব হতো না, বৃষ্টি না হলে তোমার হৃদয়
আনন্দে ভিজতো না। একদম। এই যে বলাটা, এটা আসলে সবাই তো বলতে পারে না। তো আমরা না হয় গান লিখিনি, কিন্তু আমাদের প্রিয় উপকূল বন্ধু তো আমাদেরকে উপহার দিয়েছেন। তো এই লাইনগুলো তো আমরা আমাদের নিজেদের জীবনে কাজে লাগাতেই পারি। তানভীরকে অনেক ধন্যবাদ। আমরা চমৎকার একটি গানের আলোচনা তানভীরের মধ্য দিয়ে শুনলাম। আ- আমরা এখন চলে যেতে চাই আমাদের আরেকটি গানের আলোচনা, যে গানটি আমাদেরকে অনেক বেশি আনন্দ দেয়। কোনটা এটা? 37। আমরা এতক্ষণ তো ছিলাম আনন্দিত তাতে। আমরা এখন চলে যাব, যেহেতু আমরা আনন্দেতে তাথইয়ের মধ্যে বৃষ্টির কথা বলেছি, বজ্রপাতের কথা বলেছি, ঠিক তার পরের গানটি 38 নম্বর গান। এই গানটি নিয়ে আমাদের লাবণী আমাদের সাথে আলোচনা করবেন, যে গভীর রাতে বজ্রপাতে। দেখি আমাদের লাবণী, আমরা কিছুদিন আগে এই গানটি একবার শুনেছিলাম মনে হয় আমাদের হৃদয় বাজাওবাসী প্রোগ্রামে। আমি দেখি আমাদের লাবণী এই গানটি থেকে আমাদেরকে কি উপহার দেন। উপকূল বন্ধুর লেখা ও সুর করা গভীর রাতে বজ্রপাতে গানটি আবেগময় বর্ষার গল্প, যেখানে ভালোবাসা, স্মৃতি ও একাকিত্ব মিশে গেছে বৃষ্টির সুরে। গভীর রাতে বজ্রপাত ও অঝোর ধারার বৃষ্টিতে গীতিকার অনুভব করেন প্রিয় বন্ধুর অভাব। মনে পড়ে যায় তার উপস্থিতি, কথাগুলো আর একসাথে কাটানো সময়গুলো। গানটি বোঝায় যেমন জল ছাড়া পৃথিবী অসম্পূর্ণ, তেমনি প্রিয়জন ছাড়া মনও শূন্য ও নির্জীব। বৃষ্টি এখানে শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, বরং মনের গভীর অনুভূতির প্রতীক, যেখানে দুঃখ, ভালোবাসা আর স্মৃতির মিলনে জন্ম নেয় এক অমলিন আবেগ। বিদ্যুতের আলোয় ঝলমলে সেই গভীর রাত যেন বলে যায়, ভালোবাসা হারিয়ে গেলেও তার স্পর্শ থেকে যায় হৃদয়ের গভীরে, অনন্ত অনুভবে। কি সুন্দর কথা! আমি তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। এবার লাইনগুলো ধরে পড়ি। বৃষ্টি এলে তখন তুমি আমার কাছে রাও, নানান ভঙ্গিতে তুমি নানান কথা কও। যখন বৃষ্টি পড়ে প্রকৃতি হয়ে যায় শান্ত, মন হয় কোমল, তখন মনে পড়ে শুধু প্রিয়জনের কথা। নাকি আপু? বৃষ্টি পড়লে কিন্তু আমার তো পড়ে। পড়ে তো, আমারও পড়ে। যদিও প্রিয় মানুষটি যদি দূরে থাকে, যেমন শুধু প্রিয়জন না, অনেক অতীতেও চলে যায়। হ্যাঁ হ্যাঁ একদম হয়, কিন্তু বৃষ্টি হলে কিন্তু তখন অন্যরকম একটা একদম অনুভূতি একদম সৃষ্টি সুন্দর হয়। লাগে, একদম। মনটা একদম নির্জীব হয়ে যায়, কোমল হয়ে যায়। তখন প্রিয় মানুষটির যে অনুপস্থিতি, সে হাহাকার হৃদয়ের করুণ সুরে বাজে বাঁশি হয়ে, কি বলেন? একদম একদম। আর যখন বজ্রবৃষ্টিতে শুধু ব্যথা ঝরায়, আর যখন বৃষ্টির সাথে বজ্রপাত হয়, আমরা জানি বজ্রপাত ঘটে মেঘের ঘর্ষণে ঘর্ষণে। যখন বজ্রপাতের সৃষ্টি হয়, তখন তো আরো বেশি ওই ঘর্ষণটা মনে হয় আমার হৃদয়ের ঘর্ষণের সমান একদম হয়েছে, একদম। আমার হৃদয়ে ঘর্ষিত মানে হচ্ছে। তখন মনে হয় যে ভালোবাসা আর বেদনা হ্যাঁ, একসাথে মিলে একটা একসাথে সুর তৈরি মিলে হয়ে গিয়েছে। একাকার হয়ে একদম গেছে, মনে হচ্ছে একটা দুঃখের সুর তৈরি হয়ে গেল। করুণ সুর বাজছে মনের ভিতর, এরকমটাই মনে হয়। তুমি নেই সঙ্গে তবু মনের গভীরে রও, মানে সাথে নেই তবুও স্মৃতির পাতায় প্রতিটি আহ, মানে মুহূর্তে মনে হয় আমার প্রিয় মানুষটি আমার কাছে আছে। তার যে না পাওয়া শূন্যতা, অতীতে কাটানো যে মুহূর্তগুলো, এগুলো হৃদয়কে নাড়া দেয়। নাকি আপু? আমাদের তো বলবেন। আহ আর আমার দর্শক শ্রোতা যারা আমাদের কথা শুনছেন, অবশ্যই তাদের মনও নাড়া দিচ্ছে, প্রিয় মানুষটির মানে কথা কিন্তু বারবার মনে আমাদের করাচ্ছে। গীতিকার এমন ভাবে আমাদেরকে উপহার দিয়েছেন, নড়তে তোমাকে হবেই, একদম। হাঁটতে তোমাকে হবেই, বিরহে নড়বে, কেউ আনন্দে, একদম গান ভাবতে তোমাকে মিশিয়ে। হবেই, নাকি হ্যাঁ, তাই? সেই বার্তাটাই আমরা কোনো না সকলের কোনো কাছে ভাবে, পৌঁছে দিই। হ্যাঁ। যেমন ভাই একটু আগে আনন্দেতে তাথই তাথই, একদম। আমাদের প্রিয় উপকূল বন্ধু কখনো লিখেছেন আনন্দের গান, কখনো বিরহ, কখনো আকাঙ্ক্ষা, কখনো জীবন, কখনো জীবনের কথা, কখনো দেশের গান, কখনো আবার আঞ্চলিক ভাষার গান, গ্রামের মাটির টান, বৈচিত্র্যতায় ভরা। আমার মনে হয়েছে এটি প্রিয় মানুষের অনুপস্থিতির যে আকাঙ্ক্ষা বা কষ্ট, কারণটি আসলে সেটা আমরা লাবণীর বুঝিয়েছেন। কাছে শুনলাম চমৎকার ভাবে। আসলে সে বজ্রপাত, ঘর্ষণ, বৃষ্টি সব মিলিয়ে একটা সুরের কথা সে আমাদের সামনে তুলে ধরলো। আমরা এখন চলে যেতে চাই উপকূল বন্ধুর লেখা অত্যন্ত 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 জনপ্রিয় একটি গান, যেটি আজকে আমাদের যে প্ল্যাটফর্মের মধ্য দিয়ে আমরা গানের তরী কোথায় ভেসে যাই আমরা বলছি, প্রাণে প্রাণে মিল করে দাও অনুষ্ঠানটি।
এই অনুষ্ঠানটিকে ঘিরে আমাদের এই সেরা উপহারটি আমাদের প্রিয় উপকূল বন্ধু আমাদেরকে দিয়েছিলেন, প্রাণে প্রাণে মিল করে দাও, মিল করে দাও। আমরা সকলেই জানি এই গানটি নিয়ে কিন্তু প্রতিযোগিতাও হয়েছে। এই গানটি আমাদেরকে দেয়নি কি, আমাদেরকে বলেছে, শিক্ষা দিয়েছে, আমাদেরকে স্বাস্থ্যের কথা বলেছে, আমাদেরকে সুস্থ থাকার কথা বলেছে, আমাদেরকে সময় অমূল্য সম্পদ সেই বার্তা দিয়েছে। চলুন আমরা তানভীরের কাছে শুনে আসি যে এই 39তম গান থেকে তানভীর কি বার্তা আমাদেরকে দিতে চান, ওর ওর ভিতর থেকে কি বার্তা ও আমাদেরকে দিতে চায়, যা উপকূল বন্ধুর গান থেকে ও নিজের মধ্যে নিতে পেরেছে। তানভীর যদি আমাদেরকে একটু বলেন। প্রাণে 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 মিল করে দাও, একে অপরের হৃদয়ে বিনিময় করতে চাই। এত মাহাত্ম্যপূর্ণ একটি গান, যে গানটির প্রথম লাইনটি দিয়ে একটা অনুষ্ঠান গঠন করা যায়, উপকূল বন্ধু সেই সেই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন। এখানে গানের বার্তা স্পষ্ট, তো মানুষের জীবনের ব্যক্তিগত কিন্তু শুধু সুখের জন্যই নয়, বরং এটি একটি আত্মসম্পর্ক ও সমঝোতার মাধ্যমে সমৃদ্ধ হতে পারে। গানটি বারবার একই লাইন পুনরাবৃত্তি করেছে, যা শ্রোতাকে মানবিক সংযোগের গুরুত্ব মনে করিয়ে দেয়। গানে পরবর্তী অংশে স্বাস্থ্য ও সুস্থ জীবনধারার প্রতি মনোযোগ দেওয়ার জন্য উপকূলবন্ধু আহ্বান জানিয়েছে। গানটি প্রাকৃতিক খাবার ও নিয়মিত ব্যায়ামের মাধ্যমে সুস্থ থাকার প্রয়োজনীয়তা তুলে ধরেছে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে শারীরিক সুস্থতা জীবনের মূল ভিত্তি, যা না থাকলে মানসিক ও সামাজিক উন্নয়ন কোনোভাবে সম্ভব নয়। পরবর্তীতে মানসিক শান্তি ও সময় সদ্ব্যবহার সম্পর্কে উপকূলবন্ধু আলোকপাত করেছে। এখানে গানটি দেখায় যে মানসিক শক্তি এবং ধৈর্য জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় অপরিহার্য একটা অংশ, এবং সময়ের সদ্ব্যবহার এবং জীবনকে পরিবর্তনের গ্রহণের গুরুত্বের উপর জোর দেওয়া হয়েছে। গানের শেষ অংশে গানটি নিজেকে জানার, নিজেকে বিকাশের এবং আত্মশিক্ষার দিকে মনোযোগ দেওয়ার বার্তা দিয়ে দিয়েছেন। গানটি ব্যক্তিগত বিকাশ এবং আত্মসম্মানের অর্জনের গুরুত্ব তুলে ধরেছে, এবং নিজের ক্ষমতা, মানসিক শক্তি ও জ্ঞানকে সঠিকভাবে কাজে লাগালে যে জীবন মূল্যবান এবং সমৃদ্ধ করা সম্ভব, উপকূল বন্ধু কিন্তু গানের মাধ্যমে এটি বোঝাতে চেয়েছে। আপা, আপনার যদি আপনার আপনার কি মনে হয় যে এই গানটা আসলে এত বেশি সমৃদ্ধ, আপু, আহ, এত বেশি আলোচিত কেন? আমার কাছে এই জন্যই আমার কাছে এটা আলোচিত মনে হয়েছে তানভীর, সেটা হচ্ছে এই পুরো গানটির মধ্যে জীবন দর্শনের কথা বলা হয়েছে। আমার কাছে এমনই মনে হয়েছে যে নিজেকে চেনার মধ্যে জীবনের যে আসল মানে, সবাই যদি আমরা সচেতন হই, ইতিবাচকভাবে মানবিক চিন্তার জীবন আমরা যদি সাজাই, তবে সমাজ ও পৃথিবী দুটোই আমরা আরো সুন্দর করে তুলতে পারবো, নিজেকে সুন্দর করে তুলতে পারবো। আমার কাছে এমনটি আসলে মনে হয়েছে। এবং এই এই গানটির মধ্যে আরেকটি বিষয় আমার কাছে মনে হয়েছে যে উপকূল বন্ধু আমাদেরকে বারে বারে বলতে চেয়েছে, আগে তুমি নিজেকে ঠিক করো, নিজেকে সুস্থ করো, নিজেকে সুস্থ থাকার জন্য তুমি নিজেকে চেনো, তোমার শরীর কি বলে তুমি সেটা বুঝতে শিখো, এবং সেই বোঝাটা তুমি অন্যের সাথে শেয়ার করো। তখন দেখবা যে তুমি যখন একটা সুস্থ মানুষ হয়ে উঠবা, ঠিক তখনই অন্যকে একটা সুস্থ সমাজও দিতে তুমি সহায়ক ভূমিকা পালন করতে পারা। ঠিক এমনটি তো মনে হয়েছে। লাবণীর কাছে কিছু হ্যাঁ মনে আপু, হয়েছে কিনা লাবণী? হ্যাঁ আপু, এমনটি। আর একটু আপনাদের সাথে মানে আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আমাদের সৌভাগ্য বা আমাদের পাওয়া প্রাপ্তি, যে প্রিয় উপকূল বন্ধুর সাথে মাঝে মাঝে ওনার সান্নিধ্য পাই। উনি যখন সঙ্গীত চর্চা করেন, আমরা হচ্ছে ওনার সাথে মাঝে মাঝে থাকার আমাদের সৌভাগ্য হয়। তো যখন এই গানটি আমরা কালচারাল টিম প্রথম মানে আর কি ভাই আমাদের দিয়েছিলেন, তখন আমাদের কাছে একটু কঠিন মনে হয়েছিল। আমরা ওনার গান মানেই তো একটু কঠিন, কথা প্রধান বরাবরই। কিন্তু এই গানটি যখন আমরা চর্চা করেছিলাম, আমাদের অনেকটা সময় লেগেছিল গানটা তুলতে, সুরটা। তখন ভাই আমাদের রুমে গিয়েছিলেন, গিয়ে বলছেন অনেক কঠিন লাগছে, তাহলে এটা একটা কাজ করতে পারো, যদি তোমরা এরকম ধ্যানে বসো, মনটাকে
তোমরা আগে স্থির করবে, মানে প্রত্যেকটা গানের কথাই যেটা উনি আমাদের উপদেশ স্বরূপ সেই বাণীটি দিয়েছিলেন। তোমরা যদি চোখ বন্ধ করো, ভিতর থেকে অনুভব করো, মোটামুটি একটা ধ্যানে জাগ্রত হয়ে এই গানটি যদি করা যায়, তাহলে খুব সহজেই এটার ভিতরে তোমরা ঢুকতে পারবা। আমরা ঠিক সেই কাজটাই করেছিলাম আপু, যখন সবাই মিলে বসে চর্চা তার মানে করেছিলাম। বোঝা যায় উপকূল হুম, বন্ধু শুধু গানই উপহার দেননি, হ্যাঁ, কিন্তু এক খুব বড় মাপের শিক্ষকও বলতেন, একদম। চমৎকার ভাবে মানে শিখিয়েছেন কোন গানটা আপনাদেরকে। কোন ভাবে করলে আমাদের একদম আত্মস্থ হবে, আমরা ভালো কিছু উপহার ঠিক, দিতে পারবো, সেটাই। চমৎকার বলেছেন। লাবণীকে অনেক ধন্যবাদ। আমরা আহ, আমরা শুরুতেই বলেছি আমরা এখানে আজকে 10টি গান নিয়ে আলোচনা করব। আমরা এই 10টি গানের আলোচনায় একেবারেই শেষ গানে পৌঁছে গিয়েছি। আমরা ইতিমধ্যে 9টি গান নিয়ে আলোচনা করেছি। আমাদের সর্বশেষ গান নিয়ে আমরা আলোচনা করব, যে গানটিতে উপকূল বন্ধু অনেক কিছু এনেছেন। নৌকা এনেছেন, সুর এনেছেন, মানুষের বেদনার কথা বলেছেন, নিশ্চয়তার কথা বলেছেন, ভালোবাসার আকুলতা তৈরি করেছে, এমন অনেক কথা এই গানটির মধ্যে আছে। আমি সেই 40তম গানটি আমি আর লাইন পড়ব না, আমি সরাসরি চলে যেতে চাই আমাদের প্রিয় লাবণীর কাছে। লাবণীর কাছ থেকে শুনবো এই 40তম গান উপকূল বন্ধু আমাদেরকে কি বলেছেন, কি দিয়েছেন, আর আপনি কি নিয়েছেন। আপু, আমি চেষ্টা করেছি ক্ষুদ্র জ্ঞানে গানটি পড়ে নিজের মতো করে কিছু কথা সাজানোর। উপকূল বন্ধুর লেখা ও সুরে দুরন্ত বাতাসে গানটি এক গভীর আবেগের প্রতিচ্ছবি, যেখানে ভালোবাসা, হারানো, সময় ও আশার মিছিলে সৃষ্টি হয়েছে এক মর্মস্পর্শী সুরধারা। গানটির শুরুতেই দুরন্ত বাতাসে আমার সব কিছু উড়ে যায়, লাইনটি যেন জীবনের অস্থিরতা আর সম্পর্কের ভঙ্গুরতার প্রতীক হয়ে ওঠে। সময়ের আবহাওয়ায় বদলে যায় মানুষ, হারিয়ে যায় মায়া, তবু থেকে যায় একা মানুষের দুঃখ, যা সঙ্গী হয়ে থাকে নিরন্তর। গীতিকার এখানে বাতাসকে ব্যবহার করেছেন সময় ও পরিবর্তনের প্রতীক হিসেবে, যা পুরনো বিশ্বাসকে টলমল করে দেয়, কিন্তু মন তবু আঁকড়ে ধরে অতীতের স্মৃতি ও প্রিয়জনের ছায়া। গানের শেষ অংশে অনুভূতির গভীরতা আরও বেড়ে যায়, বাতাসে বাজে প্রিয়জনের সুর, মনে জাগে তুফান, মন ছুটে চলে অজানার পথে সামান্য সুখের খোঁজে। এ ছুটে চলা শুধু ভালোবাসার নয়, এটি একটি আত্মিক আকাঙ্ক্ষার যাত্রা, যেখানে মানুষ চেষ্টা করে হারানো আপনজনকে ফিরে পেতে। দুরন্ত বাতাসে তাই কেবল প্রেমের গান নয়, এটি সময়, বিশ্বাস আর মানসিক যন্ত্রণার কবিতাময় প্রকাশ, যেখানে উপকূল বন্ধু তার গীত ও সুরে মানুষের হৃদয়ের নিঃশব্দ বেদনাকে অনবদ্যভাবে ফুটিয়ে তুলেছেন। আপু, আমি চেষ্টা করেছি আমার ক্ষুদ্র জ্ঞানে। চমৎকার ভাবে আসলে লাবণী বলেছে। আমার কাছে এরকম মনে হয়েছে এই গানটি যে আসলে এটি একটি অনিশ্চয়তা যাত্রার মতো আসলে, যেখানে বাতাসের মতো সময় সবকিছু উড়িয়ে নিয়ে যায়। প্রেম মানে বাতাস যে বিষয়গুলোকে মনে হয় যে উড়িয়ে নিয়ে যাচ্ছে অনিশ্চয়তার মধ্যে দিয়ে, সেই অনিশ্চয়তা আমরা গত সপ্তাহে মনকে জাগিয়ে তুলতে অনিশ্চয়তার অর্থ অনেক হ্যাঁ, শুনেছি আর কি। আমাদের উপকূল বন্ধু দারুণভাবে আমাদেরকে বুঝিয়েছেন, আমাদের তিনজন সহকর্মী আমাদেরকে বুঝিয়েছেন সেই অনিশ্চয়তার কথাটাই আমি এখানে বলছি, যার মধ্যে আছে প্রেম, আশা, বিশ্বাস, স্বপ্ন, সবই যেন ভেসে যায় পরিবর্তনের স্রোতে। এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে আসলে। তো আমরা আর কথা বলবো না, আমরা একে একে 10টি গানের আলোচনা আপনাদের সাথে করার চেষ্টা করেছি। যে গানগুলি এখানে আমাদের সেলিম, কাছে মনে তোমরা হয়েছে। আরেকটু সময় নিতে পারো। জি, জি ভাই। তো অনেক কৃতজ্ঞতা উপকূল বন্ধুর কাছে। আসলে আমরা যদি দেখি যে উপকূল বন্ধু যে 10টি গান আমরা আজকে এখানে আলোচনা করলাম, সেই 10টি গানের যদি আমি বিষয়টাকে এভাবে বলি যে তিনি তার গানের মধ্যে দিয়ে ভাবনা, অনুভূতি, আবেগ, ভালোবাসা, আনন্দ, বেদনা, বিরহ সব কিছুই কিন্তু লিপিবদ্ধ করেছেন, সব কিছুই কিন্তু তার কথার মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন। যে জিনিসগুলো আসলে আমার কাছে মনে হয়েছে যে কখনো কখনো হয়তো কারোর মন খারাপ হতে পারে,
তো বেশিরভাগ সময় আমার কাছে মনে হয়েছে যে আমাদের জন্য যেন একটা জাগরণী বার্তা বয়ে এসেছে। এই জায়গাটা উপকূল বন্ধু যে কিভাবে এই যে দর্শক শ্রোতাদের মনটাকে পড়ে ফেললেন, এটা আমার কাছে খুব বিস্ময় মনে হয়। বিস্মিত হয়ে মাঝে মাঝে উপকূল বন্ধু আসলে প্রতিটি দর্শক শ্রোতার মনের কথা কিভাবে তার গানের লিখনীতে তুলে নিয়ে এসেছেন। এই জন্য আসলেই আমরা উপকূল বন্ধুর পরে কৃতজ্ঞ না গীতানভীর, যে যে কথাগুলো উনি তার গানের মধ্যে আমাদেরকে বারবার উপহার দিয়েছেন। আমার কাছে মনে হয়েছে যে আসলে আমরা যে কেউ যদি উপকূল বন্ধুর একটি গান ভালোভাবে কয়েকবার পড়ি, তাহলে আমার যেন মনে হয় যে ওইটা বলার জন্য, বোঝার জন্য যে আমাকে গান গেতে হবে, গান গাওয়া শিখতে হবে, আমি গান গাইতে পারি না, এটা কোনো বাধা। কারণ আমি যদি বলি যে প্রথম যখন আমি গানের আলোচনায় এসেছিলাম 2টি পর্বে, তখন আমাদের সকলের খুব প্রিয় মুখ রিমা মডারেটরের দায়িত্ব পালন করেছিল। তখন আমি বক্তা হিসেবে দায়িত্ব পালন, আমার প্রথমে মনে হয়েছিল যে আমি তো গান গাইতে পারি না, আমি কিভাবে কথাগুলো বলবো। কিন্তু উপকূল বন্ধু তার লিখনীটা এত চমৎকার করে তুলে ধরেছেন যে আসলে একজন মানুষ যদি এটাকে গভীরভাবে পড়ে, গভীরভাবে ভাবে, তাহলে কিন্তু তার কাছে এই জিনিসগুলো খুব সহজেই পৌঁছে যাবে। দর্শক শ্রোতারা নিশ্চয়ই আপনারাও আমাদের সাথে একমত হবেন। আমরা যারা আজকে দেখছেন যে আমরা একদম কমিউনিটি স্টুডিওতে আছি, আমরা তিনজন সাথে এই কমিউনিটির যে মানুষরা আছে তারা, এবং আমাদের সাথে আমাদের অফলাইনে আরও কিছু সহকর্মীরা আমাদের সাথে আছেন, যারা আমাদেরকে আজকের এই জায়গাটাতে আসতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন। আমাদের শাহিনা আপা আছেন, আমাদের সুনাম আছেন, অনিমেষ আছেন, পবিত্র দাদা আছেন, অনলাইনে থেকে রিমা আমাদেরকে হেল্প করেছেন। আমি বলবো এখানে সীমা, দেবাশিস সকলে আমাদেরকে হেল্প করেছেন। আমাদের আজকের এই আলোচনা, আমি যদি বলি যে উপকূল বন্ধু আমাদেরকে এই প্ল্যাটফর্মটি যে তৈরি করে দিয়েছেন, এই প্ল্যাটফর্মের মধ্য দিয়ে সবচেয়ে বড় উপকার আমাদের হচ্ছে যে আমরা কথা বলতে পারছি। আমরা হয়তো যতগুলো কথার ব্যাখ্যা এখানে দিয়েছি, প্রতিটি কথা হয়তো আমরা উপকূলবন্ধুর ভাবনার কাছেও যেতে পারিনি। উপকূলবন্ধু হয়তো আরো অনেক দূর থেকে ভেবে আমাদের জন্য বিষয়টি লিখেছেন, কিন্তু কিছুটা হলেও কথা বলতে পেরেছি। এবং যারা দর্শক শ্রোতারা আমাদের সাথে আছে, তারাও কিন্তু এই ভাবনার মধ্যে নিজেদেরকে আনতে পেরেছেন। আমি মনে করি যে এই গানগুলো আমাদের জন্য এটা আমাদেরকে অনুপ্রাণিত করছে। এবং উপকূল বন্ধু কখনো আমাদেরকে প্রকৃতিতে নিয়ে গিয়েছে, কখনো প্রেমের সাগরে আমাদেরকে ডুবিয়ে দিয়েছেন, কখনো আবার বজ্রপাতের শব্দে যে আলোর ঝলকানিতে আনন্দ হতে পারে, ঘর্ষণে প্রেম হতে পারে, সেখানেও আমাদেরকে নিয়ে গিয়েছেন। কখনো বলেছেন যে ইচ্ছের বাতিঘর, মানে এই ইচ্ছের বাতিঘরের কথা উনি বলেছেন যে নদীতে যে জাহাজ চলে, চলতে গিয়ে পথ প্রদর্শকের জন্য যে আলোটা ব্যবহার করা হয়, আমার কাছে এরকম মনে হয়েছে। তো এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো কিন্তু উপকূল বন্ধু আমাদেরকে আসলে উপহার দিয়েছেন। হয়তো আমাদের এই প্রজন্মে এসে বা আমার পরের যে প্রজন্ম আছে, তাদের কাছে হয়তো ইচ্ছের বাতিঘর এই শব্দটির ব্যাখ্যাই হয়তো জানে না। হয়তো উপকূলবন্ধু এই গানটি লিখে গিয়েছেন বলেই হয়তো এই শব্দটি তাদের কাছে এখন পরিচিত। একটু বলি হ্যাঁ, হ্যাঁ, আপনার কথার অবশ্যই। সূত্র ধরে। আপনি ঠিকই বলেছেন যে আমাদের প্রজন্ম, আমরা শুধু ভালোবাসা প্রেম এগুলো ভালো বুঝি, এটা বলতে হবে না। কিন্তু এই যে শব্দটা, আমি সেদিন প্রিয়পুকুর বন্ধুর রুমে আমি দাদা আর রিজাপু গেছিলাম গানের কথা বলার জন্য ভাইয়ের সাথে। তো ভাই দেখি আমাদেরকে ওই আহ, বাড়িতে অনুষ্ঠান হয়েছে ওইটা ভিডিও দেখাচ্ছেন, বলছে দেখো কি সুন্দর, তোমরা তো যাওনি, মিস করে গেছো, ওটা দেখো। তা আমরা দেখলাম, তখন আমি ভাইয়ের কাছে জিজ্ঞেস করলাম, ভাই এই গানের এই কথাটার অর্থ কি? একদম। এই ছেলেদের বাতিঘর। আর শোনেন, হ্যাঁ, উনি আমাকে এই কথাটাই বলেছিলেন যেটা আপনি বললেন, যে এটা মনে করো নাবিক জাহাজের তখন, মানে যে আলোর যে দিশাটা ওই যে নির্দেশ করে, মানে ওইটা পথ পথ প্রদর্শন আর কি, ওইটা ধরে যায়। ভাই আমাকে ঠিক এইভাবেই বুঝেছিলেন। তো আমরা আসলে যারা আমরা আছি, আমরা আসলেই সৌভাগ্য
যে আমরাও আমাদের জীবনে এরকম একজন আবেগ পেয়েছি উপকূল বন্ধুর মতো, যিনি আলো ছড়িয়ে আমাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছেন। এটা আমি মনে করি আমাদের জন্য পরম পাওয়া এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। অর্থাৎ যদি আমি বলি আমার মেয়ের কথা, এই শব্দটি আমি আমার মেয়ের সাথে শেয়ার করব। তার মানে এই যে বংশ পরম্পরা প্রতিটি জায়গায় যেগুলো আমরা পৌঁছে দিচ্ছি, এর জন্য আমরা আসলে উপকূল বন্ধুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, যে এই চমৎকার শব্দগুলো তার গানের সুরে সুরে আমাদেরকে আসলে উপহার দিয়েছেন। আমরা এইটুকুই আমাদের আলোচনার বিষয় ছিল। আমার মনে হয় যে আমরা যে আলোচনা বা করেছি এখানে, কতটুকু সকলের মনে পৌঁছে যেতে পেরেছি আমি জানি না। নিশ্চয়ই আমাদের প্রিয় উপকূল বন্ধু তার কথার মধ্য দিয়ে বলবেন, বা অন্যান্য সহকর্মীরা হয়তো উপকূল বন্ধু যদি বলতে বলেন নিশ্চয়ই বলবেন। আহ, আহ, সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে আহ, এই গানের আলোচনা আগামীতে যারা আমরা করব তাদের জন্য একটি বার্তা আমরা রেখে যেতে চাই। আমরা পঞ্চম পর্বে যারা অংশগ্রহণ করলাম, আগামীর জন্য বার্তা হচ্ছে যে আমরা যারা আলোচনা করতে চাই তাদেরকে অনুরোধ করব এই গানগুলি আমরা বেশি বেশি করে পড়ব, নিজেদের মধ্যে আলোচনা করব, শব্দগুলো নিয়ে ভাবার চেষ্টা করব। যদি শব্দগুলো নিয়ে ভাবতে পারি তাহলে হয়তো আমরা একটু হলেও আমাদের প্রিয় উপকূল বন্ধুর গানের যে ভাবনা, সেই ভাবনার আশেপাশে কিছুটা আমরা পৌঁছাতে পারবো, এটা আমার মনে হয়েছে। এবং আমি বিশ্বাস করি যদি উপকূল বন্ধু আমাকে আরও কোনো একটা এপিসোডে যদি অংশগ্রহণ করার সুযোগ দেয়, হয় সে আলোচক, হয় মডারেটর, আমি চেষ্টা করব আজকে যে শব্দগুলো আমি ব্যাখ্যা করেছি, যে চিন্তা থেকে ব্যাখ্যা করেছি, নিশ্চয়ই আগামীতে চিন্তার জায়গাটি আরও বিস্তৃতি লাভ করবে। তো সব কিছু মিলায় দর্শক শ্রোতাদের অনেক অনেক ধন্যবাদ। আমাদেরকে চমৎকারভাবে আপনারা সময় দিয়েছেন, মেসেজ দিয়ে অনুপ্রাণিত করেছেন, কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের শ্রদ্ধেয় নির্বাহী প্রধানের প্রতি, প্রিয় উপকূল বন্ধুর প্রতি। একই সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি সকল দর্শক শ্রোতাদের, যে আপনারা আমাদের সাথে এতক্ষণ আপনারা ছিলেন। এবং সেই সাথে আমাদের আজকের এই কমিউনিটি স্টুডিওতে আমাদের সাথে ছিল লাবণী, সাথে ছিল তানভীর, তাদের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং এই কমিউনিটির যাদের ঘর আমরা ব্যবহার করেছি, সীমা এবং দেবাশিস, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা ধৈর্য সহকারে আমাদের সাথে ছিলেন এবং আমাদেরকে সার্বক্ষণিক কারিগরি সহযোগিতা করেছেন। আমাদের উপপরিচালক শাহিনা আপা একদম আমাদের কমিউনিটি তৈরি হতে হতে শুরু করে এখন পর্যন্ত আমাদের সাথে আছেন, একই সাথে আছেন সুনাম। তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি চলে যেতে চাই আমাদের প্রিয় উপকূল বন্ধুর কাছে। সকলে ভালো থাকবেন। জয় হোক সুশীলর, জয় হোক উপকূল বন্ধু।